আওয়ামী লীগ সরকারের অধীনে শেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল 2024 সালের 7 জানুয়ারি, যা ছিল তাদের আগের দুটি নির্বাচনের চেয়েও অভিনব, যেটি পরিচিত হয়ে উঠেছে আমি ডামি নির্বাচন হিসেবে। তার আগের নির্বাচনে অভিযোগ ছিল রাতের ভোটের এবং 2014 সালের নির্বাচন ছিল একতরফা, যেখানে 153 জন প্রার্থী নির্বাচিত হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। তবে সব ছাপিয়ে দেশের নির্বাচনের ইতিহাসে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি নেতিবাচক নজির হয়ে থাকবে, কারণ এই নির্বাচনেই সারা দেশের মানুষ নীরব প্রতিবাদ জানিয়েছিল ভোট বর্জনের মধ্য দিয়ে। 24-এ আওয়ামী লীগ সরকার গঠনের 6 মাসের মাথায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুন মাসে ধীর গতিতে আন্দোলনের যে শুরু, জুলাইয়ের প্রথম দিকে সেটির গতি ভিন্ন মাত্রা পায়। টানা কর্মসূচি চালিয়ে যেতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাংলা ব্লকেট নামের কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে সারা দেশে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজধানীর বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কার আন্দোলনকারীর উপর ছাত্রলীগ হামলা করে বসে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘাতে আহত হয় অনেকেই। আন্দোলন নতুন মোড় নেয় 16 জুলাই। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বুকে গুলি চালায় পুলিশ। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সব দিকে। ছাত্রদের সঙ্গে রাজপথে নামে সাধারণ জনতাও। ঘটনা প্রবাহে নতুন নতুন মোড় আসে। 3রা আগস্ট শহীদ মিনারে লাখো মানুষের জমায়েতে সরকার পতনের এক দফা ঘোষণা দেন বৈষম্য বিরোধী নেতা নাহিদ ইসলাম। 5 আগস্ট কারফিউতে সকাল থেকেই রাজধানী ঘিরে ছিল পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের শক্ত সতর্ক অবস্থান। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে পরিস্থিতি। ছাত্র জনতার স্রোতের মুখে আইন শৃঙ্খলা বাহিনীর সব বাধা বালির বাঁধের মতো গুড়িয়ে যায়। দুপুর নাগাদ ছাত্র জনতার ঢল নামে গণভবনের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে দুপুর 2:30 নাগাদ সামরিক বিমানে চেপে দেশ ছাড়েন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় নিশ্চিত হয়। 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় দায়িত্ব ছিল জুলাই হত্যার বিচার এবং প্রশাসন থেকে শুরু করে নির্বাচন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক কিছু সংস্কার করা, যে উদ্দেশ্যে তারা গঠন করে 11টি কমিশন। এমন সব প্রক্রিয়ার সমান্তরালে জোরালো হতে থাকে জাতীয় সংসদ নির্বাচনের দাবি। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সব কমিশনের তথ্যের ভিত্তিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যারা দীর্ঘ আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে, যার ভিত্তিতেই প্রণীত হয় জুলাই সনদ, যেখানে রাষ্ট্রের মৌলিক সংস্কারের স্বার্থে সকল দল মিলে অঙ্গীকার করে সনদ বাস্তবায়নের। যদিও নবীনদের নতুন দল এনসিপি সেই সনদে স্বাক্ষর করা থেকে নিজেদের বিরত রাখে, তবে এখানে সবাই একমত হয় গণভোটের সিদ্ধান্তে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করে। শেখ হাসিনা তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয়, যার বিচার প্রক্রিয়া এখনও চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়। নির্বাহী আদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম। 25-এর মাঝামাঝি লন্ডনে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান। অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে আলোচনা হয় জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও। আসে নির্বাচনের ঘোষণা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনিশ্চিত সেই তারিখ পরে নিশ্চিত হয় 12 তারিখে। তফসিল ঘোষণা হয়, এগোতে থাকে নির্বাচনী প্রক্রিয়া। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়া। যে গণভোটে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত জুলাই সনদ জনগণের কাছে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণের জন্য হ্যাঁ এবং না ভোট দেবেন ভোটাররা। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই নির্বাচনে নেই আওয়ামী লীগ। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।